প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, বীরগঞ্জ, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বর্তমানে মহাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে রূপ নিয়েছে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। আমরা সবাই বাড়িতে অবস্থান করব এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্নজন বিভিন্ন ধরনের খাদ্য পছন্দ করি। তোমাদের মধ্যে অনেকে ভাত রুটি পছন্দ করে, অনেকে মাছ মাংস পছন্দ করে, আবার অনেকে ডিম, দুধ, মাখন, ঘি প্রভৃতি খাদ্য পছন্দ করে। তোমরা কি জানো এই খাদ্য উপাদানগুলো সরল না জটিল? তোমরা কি জানো এই খাদ্যগুলো আমাদের দেহকোষ সরাসরি গ্রহণ করতে পারে কি না? তোমরা অনেকেই উত্তর দিবে এই খাদ্যগুলো সরল, আবার অনেকেই উত্তর দিবে এই খাদ্যগুলো জটিল, আবার অনেকেই বলবে এই খাদ্যগুলো আমাদের দেহকোষ সরাসরি গ্রহণ করে, আবার অনেকে বলবে গ্রহণ করে না। প্রিয় বন্ধুরা, এই খাদ্যগুলো জটিল। এই জটিল খাদ্যগুলো এক বিশেষ প্রক্রিয়ায় ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, অর্থাৎ সরল উপাদানে পরিণত হয়। তোমরা কি জানো সেই বিশেষ পদ্ধতি বা পরীক্ষার নাম কি? সেই বিশেষ পরীক্ষা বা পদ্ধতিটির নাম হচ্ছে পরিপাক। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো পরিপাক ও পরিপাকতন্ত্র। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিপাক ও পরিপাকতন্ত্র। পরিপাক তন্ত্র। তোমরা কি জানো পরিপাক কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দেহের জটিল খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় ভেঙে সরল ও তরল উপাদানে পরিণত হয় এবং দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দেহের জটিল খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় ভেঙে সরল, তরল এবং দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। পরিপাকে বিভিন্ন এনজাইম, আমরা বললাম পরিপাকে বিভিন্ন এনজাইম বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় নিয়ন্ত্রণ ক্রিয়া করে, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সাথে অংশগ্রহণ করে, বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। তোমরা কি জানো এনজাইম কাকে বলে? এনজাইম, পরিপাকে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনজাইম বললাম যে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট খাদ্যবস্তুর উপর ক্রিয়া করে। যেমন মল্টেজ এনজাইম, মল্টেজ এনজাইম শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। মল্টেজ এনজাইম শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তারপর হচ্ছে ট্রিপসিন এনজাইম। ট্রিপসিন একটি নির্দিষ্ট এনজাইম। ট্রিপসিন এনজাইম আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তারপর হচ্ছে লাইপেজ এনজাইম। এই লাইপেজ এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তাহলে মল্টেজ এনজাইম কোন জাতীয় খাদ্যকে পরিপাকে সহায়তা করে? শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে হচ্ছে মল্টেজ এনজাইম। ট্রিপসিন এনজাইম আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে, আমিষ। লাইপেজ এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে, স্নেহ বা লিপিড। লিপিড জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে।
এখন আমরা আসি পরিপাক তন্ত্র। পরিপাকতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র হচ্ছে যে তন্ত্রের সাহায্যে দেহের কঠিন খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয়, সে অঙ্গগুলোকে একত্রে পরিপাকতন্ত্র বলে। পরিপাকতন্ত্র পরিপাক নালী ও পুষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত। অর্থাৎ পরিপাকতন্ত্র হচ্ছে দুইটি অংশে নিয়ে গঠিত। একটা হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালী। 2 নম্বর হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি পরিপাক নালী কাকে বলবো? পরিপাক নালী মুখ থেকে শুরু হয় এবং পায়ু দিয়ে শেষ হয়। অর্থাৎ পরিপাক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত অংশটি হচ্ছে পরিপাক নালী। পরিপাক নালী বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে মুখ। পরিপাক নালী হচ্ছে মুখ। মুখ ছিদ্র। পরিপাক নালী হচ্ছে মুখ ছিদ্র। আমরা মুখ দিয়েই খাদ্য গ্রহণ করি। আমাদের এই মুখ নাকের পিছনে অবস্থিত আড়াআড়িভাবে একটি বড় ছিদ্র। মুখ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দ্বারা বেষ্টিত থাকে। ঠোঁট খাদ্য বস্তুকে বাইরে বের না হতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন ঠোঁট বন্ধ রেখে খাদ্যকে আমরা মুখের মধ্যে আটকানো থাকে। মুখ ছিদ্র। এরপর হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর। প্রিয় বন্ধুরা, মুখ গহ্বর হলো মুখের ভিতরের অংশ। মুখ গহ্বর আবার 3টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে দাঁত। মুখ গহ্বর 3টি অংশের সমন্বয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে দাঁত। 2 নম্বর হচ্ছে জিহ্বা। 3 নম্বর হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি। তাহলে 1 নম্বর হচ্ছে দাঁত। প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো আমাদের দেহের সবচেয়ে বড় অংশের নাম কি? বা বড় অংশের নাম কি? যে দাঁত মানবদেহের সবচাইতে শক্ত অংশ। দাঁত মানুষের সবচাইতে শক্ত অংশ। মানবদেহে প্রতি চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত রয়েছে। আমাদের দেহে দাঁত 2 বার গজায়। প্রথমবার শিশুকালে দুধ দাঁত, দ্বিতীয়বার দুধ দাঁত উঠে গিয়ে 18 বছর বয়সের মধ্যে পূর্ণাঙ্গ দাঁত গজায়। প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো দাঁত কত প্রকার? দাঁত হচ্ছে প্রধানত 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কর্তন দাঁত। কর্তন। 1 নম্বর হচ্ছে কর্তন দাঁত। 2 নম্বর হচ্ছে ছেদন দাঁত। ছেদন দাঁত। 3 নম্বর হচ্ছে অগ্রপেশন দাঁত। অগ্রপেশন। আবার 4 নম্বর হচ্ছে পেশন দাঁত। পেশন দাঁত। প্রিয় বন্ধুরা, 1 নম্বর হচ্ছে কর্তন দাঁত। এ দাঁতের কাজ কি? কর্তন দাঁত দিয়ে
আমরা খাদ্যবস্তুকে ছোট ছোট করে টুকরা করি। ছেদন দাঁত, এই দাঁত দিয়ে আমরা শক্ত জিনিসকে ছিঁড়ি। অগ্রপেশন দাঁত, অগ্রপেশন দাঁত হচ্ছে আমরা খাদ্যবস্তুকে চর্বণ এবং পেষণে সাহায্য করে। পেষণ দাঁতও হচ্ছে চর্বণ এবং পেষণে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো আমাদের দেহে যে 4 প্রকার দাঁত রয়েছে, এছাড়াও আরও এক ধরনের দাঁত রয়েছে, সেটাকে বলে আক্কেল দাঁত। আরও এক ধরনের দাঁত রয়েছে, সেটা হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁত। আমাদের দেহে কতন দাঁতের সংখ্যা হচ্ছে 8টি। কতন দাঁতের সংখ্যা হচ্ছে 8টি। কতন দাঁত হচ্ছে 8টি। ছেদন দাঁত হচ্ছে 4টি। অগ্রপেশন দাঁত হচ্ছে 8টি। পেষণ দাঁত হচ্ছে 8টি। তাহলে মোট দাঁতের সংখ্যা হলো 28টি এবং আক্কেল দাঁত রয়েছে 4টি। আক্কেল দাঁত অনেক সময় 0 থেকে কারো থাকে না, আবার কারো থাকে 0 থেকে 4টি। এই হলো একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। আরও বলতেছি, কতন দাঁত হচ্ছে 8টি। ছেদন দাঁত হচ্ছে 4টি। অগ্রপেশন দাঁত হচ্ছে 8টি। পেষণ দাঁত হচ্ছে 8টি। আক্কেল দাঁত হচ্ছে 0 থেকে 4টি। দাঁতের উপাদান, প্রিয় বন্ধুরা, দাঁতের উপাদান বা দাঁতের গঠন, দাঁতের গঠন 3টি অংশের সমন্বয়ে গঠিত। দাঁতের গঠন, দাঁতের হচ্ছে গঠন, দাঁতের গঠন বা দাঁতকে 3টি অংশে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে মুকুট। 1 নম্বর হচ্ছে মুকুট। মুকুট 1 নম্বর হচ্ছে মুকুট। মুকুট হচ্ছে মাড়ির উপরের অংশ। 2 নম্বর হচ্ছে মূল। মূল হলো মাড়ির নিচের অংশ। 3 নম্বর হলো গ্রীবা। গ্রীবা হলো গ্রীবা। দাঁতের গঠন, দাঁতের গঠনকে বা দাঁত 3টি অংশের সমন্বয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে মুকুট। মুকুট হলো মাড়ির উপরের অংশ। 2 নম্বর হচ্ছে মূল। মূল হচ্ছে মাড়ির নিচের অংশ বা ভিতরের অংশ। গ্রীবা হচ্ছে দাঁতের মধ্যবর্তী অংশ। প্রিয় বন্ধুরা, এখন দাঁতের উপাদান। দাঁত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। দাঁতের উপাদান, দাঁতের হচ্ছে উপাদান। দাঁতের উপাদান 4টি উপাদান নিয়ে দাঁত গঠিত। 1 নম্বর হচ্ছে এনামেল। 1 নম্বর হচ্ছে এনামেল। এনামেল দাঁতের সবচেয়ে শক্ত অংশ। 2 নম্বর হচ্ছে সিমেন্ট। 1 নম্বর হচ্ছে দাঁতের এনামেল। 2 নম্বর হচ্ছে ডেন্টিন। ডেন্টিন 2 নম্বর হচ্ছে ডেন্টিন। 3 নম্বর হচ্ছে দন্তমজ্জা। 3 নম্বর হচ্ছে দন্তমজ্জা। দন্তমজ্জা। 4 নম্বর হচ্ছে সিমেন্ট। সিমেন্ট 4 নম্বর হচ্ছে সিমেন্ট। তাহলে দাঁতের উপাদান, দাঁত 4 ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে এনামেল। এনামেল দাঁতের সবচেয়ে শক্ত অংশ। এই এনামেল এবং ডেন্টিন, তারপর হচ্ছে দন্তমজ্জা এবং সিমেন্ট। আমাদের দাঁতের
মেন উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট এবং ফ্লোরাইড। এই এনামেলের উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট এবং ফ্লোরাইড। প্রিয় বন্ধুরা, দাঁত গেল। এখন পরিপাক তন্ত্রের বা পরিপাক নালীর পরবর্তী অংশ হলো গলবিল। আমরা একটি চার্টের মাধ্যমে বুঝতে পারবো আমাদের পরিপাক নালীগুলো কোনটা কোথায় অবস্থিত, তাদের আকৃতি কীরকম। প্রিয় বন্ধুরা, তোমরা এখন আমার চার্টের দিকে লক্ষ্য করো। প্রিয় বন্ধুরা, তোমরা এই ছবির দিকে লক্ষ্য করো। দেখো গলবিল কোথায় অবস্থিত। তাহলে গলবিল হচ্ছে মুখ ছিদ্র এবং মুখ ছিদ্রের বা মুখ গহ্বরের পরের অংশটি হচ্ছে গলবিল। এই গলবিল পথেই খাদ্য অন্ননালীতে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে অন্ননালী। অন্ননালী গলবিল থেকে খাদ্যবস্তু অন্ননালীতে যায়। অন্ননালী হলো গলবিলের পিছন থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত নালীটি হচ্ছে অন্ননালী। গলবিল থেকে এই পাকস্থলী পর্যন্ত বিস্তৃত নালীটি হচ্ছে অন্ননালী। এই অন্ননালী ক্রমশ সংকোচনের ফলে খাদ্য গলবিল থেকে পাকস্থলীতে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে পাকস্থলী। প্রিয় বন্ধুরা, দেখো পাকস্থলী হচ্ছে একটি থলির মতো অংশ। পাকস্থলী একটি থলির মতো অংশ। পাকস্থলী অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী অংশটি হচ্ছে পাকস্থলী। অন্ননালী এবং ক্ষুদ্রান্ত মধ্যবর্তী অংশটি হচ্ছে পাকস্থলী। পাকস্থলী পেশি বহুল এবং পুরু অংশ। পাকস্থলী অনবরত সংকোচন প্রসারণের ফলে খাদ্যকে পিষে মণ্ডে পরিণত হয়। এখন হচ্ছে অন্ত্র। পাকস্থলীর থেকে পরবর্তী অংশটি হচ্ছে, অর্থাৎ পাকস্থলীর পিছনের অংশটি হচ্ছে অন্ত্র। অন্ত্র 2টি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে অন্ত্র 2টি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ক্ষুদ্রান্ত ও 2 নম্বর হচ্ছে বৃহদন্ত। অন্ত্র 2টি অংশের সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে বৃহদান্ত। ক্ষুদ্রান্ত আবার 3টি অংশের সমন্বয়ে গঠিত। ক্ষুদ্রান্ত 3টি অংশের সমন্বয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে ডিউডেনাম। 1 নম্বর হচ্ছে ডিউডেনাম। 2 নম্বর হচ্ছে জেজুনাম। 3 নম্বর হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্ত 3টি অংশের সমন্বয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে ডিউডেনাম। 2 নম্বর হচ্ছে দেখো ডিউডেনাম পাকস্থলীর নিচের অংশটি হচ্ছে ডিউডেনাম। পাকস্থলীর নিচের অংশটি হচ্ছে ডিউডেনাম। আর এই ডিউডেনামে পিত্তথলি থেকে পিত্তরস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়ে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। জেজুনাম, ডিউডেনামের পরবর্তী অংশটি হচ্ছে জেজুনাম।
এবং জেজুনামের পরবর্তী অংশটি হচ্ছে ইলিয়াম। এগুলো হচ্ছে আঁকা বাঁকা এবং এদের ভিতরের ব্যাস হচ্ছে ছোট অর্থাৎ ক্ষুদ্র। তো অন্ত্রের ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে কিছু আঙুলের মতো প্রকৃত অংশ থাকে, এগুলোকে বলা হয় ভিলাই। এই ক্ষুদ্রান্তই আমাদের খাদ্যসার কোষের মধ্যে প্রবেশ করিয়ে সারা দেহের মধ্যে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এখন বৃহদন্ত। বৃহদন্ত তিনটি অংশের সমন্বয়ে গঠিত। বৃহদন্ত আবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত। এক নম্বর হচ্ছে শিকাম। এক নম্বর হচ্ছে শিকাম। দুই নম্বর হচ্ছে কোলন। তিন নম্বর হচ্ছে মলাশয়। তিন নম্বর হচ্ছে মলাশয়। তাহলে বৃহদন্তের তিনটি অংশের সমন্বয়ে গঠিত শিকাম, কোলন এবং মলাশয়। এই মলাশয়ের মধ্যে উচ্ছিষ্ট অংশ, আমরা যখন আমাদের খাদ্য পরিপাক হয়ে যায় তখন এই বজ্র পদার্থ মলাশয়ে এসে জমা হয়। এর পরের অংশটি রয়েছে, মলাশয়ের পরের অংশটি রয়েছে পায়ু, অর্থাৎ এটি পরিপাক নালীর সর্বশেষ অংশ। পায়ু, পায়ু ছিদ্র। পায়ু ছিদ্র পরিপাক নালীর সর্বশেষ অংশ। প্রিয় বন্ধুরা, আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের পরিপাক নালী বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত। এই অঙ্গগুলো বিভিন্ন কাজ করে, আর এই অঙ্গগুলো তাদের কার্যকারিতার মাধ্যমেই খাদ্যবস্তু, জটিল খাদ্যবস্তু ভেঙে সরল তরল খাদ্যে পরিণত হয় এবং দেহকোষের গ্রহণ উপযোগী করে তোলে। এখানে এ পরিপাক গ্রন্থিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, তোমরা আজকে জানতে পারলা যে কিভাবে আমাদের খাদ্যবস্তু, জটিল খাদ্য দেহের বিভিন্ন অংশের মাধ্যমে পরিপাক হয়ে খাদ্যসার রক্তের মাধ্যমে প্রবাহিত হয় এবং উচ্ছিষ্ট অংশ বাইরে বের করে দেয়। প্রিয় বন্ধুরা, তোমরা বাড়ির কাজ খাতা লিখে রাখো। বাড়ির কাজ এক নম্বর হচ্ছে দাঁতের, এক নম্বর হচ্ছে পরিপাক ও এনজাইম কি। পরিপাক, এনজাইম কি। পরিপাক ও এনজাইম কি। দুই নম্বর হচ্ছে দাঁতের গঠন বর্ণনা করো। দাঁতের গঠন বর্ণনা করো। তিন নম্বর হচ্ছে পরিপাক তন্ত্রের বর্ণনা দাও। তো বন্ধুরা, তোমরা বাড়ির কাজ খাতায় লিখে রাখো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলবে। থ্যাংক ইউ।